আর প্রাগৈতিহাসিক শিল্পকলা এটা নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা, এরপরে আমি আবার সিলেবাসের কথা একটু বলে নিই। এরপরে তোমাদের হলো আরও আছে, ইতিহাসের ভিতরে আরও আছে ল্যাটিন আমেরিকান মায়া সভ্যতা, এটা নিয়ে আছে কিছু। আর ল্যাটিন আমেরিকান অস্টেক সভ্যতা, আর চীনা সভ্যতা, জাপানি সভ্যতা। এই হলো তোমার প্রাচীন সভ্যতার যে শিল্পকলাগুলো সেই প্রাচীন কাল থেকে শুরু হয়েছে। এইগুলো আমাদের একটু জানতে হবে যে আসলে কোন জায়গাটায়, মানে যেখানে যেখানে পাওয়া গেছে সেখানকার কথাই এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে এটা হলো ইতিহাস, আমরা একটা পেলাম যে শিল্পকলার ইতিহাস। এই একটা, এগুলো পর্যায়ক্রমে আমরা আলোচনা করব। দ্বিতীয় যেটা আসছে সেটা হলো তোমার 12,112 কোড নাম্বার, 12,112। এটা কিন্তু সাবজেক্ট আলাদা। এটা হলো বাংলাদেশের শিল্পকলা, এইটুকু লেখা থাকলেই হবে। এটা হলো বাংলাদেশের শিল্পকলা। তাহলে এর উপরে কিন্তু তোমাদের আলাদা পরীক্ষা দেওয়া লাগবে। ওইটা একটা বিষয় গেল, এই একটা বিষয়। হ্যাঁ, 12,112, ওইটা 11, এটা 12, এরপরে সিরিয়াল করা আছে 12। তো এইটার ভিতরে কি কি আছে এগুলো আমি আর বললাম না, বুঝতে পারছো? এটার ভিতরে কি কি আছে এটা আমি এখন বললাম না। এরপরটা হলো কোর্স নাম্বার হলো 12,113, 12,113, এটা কোড না, ভুল হয়েছে, 1 মিনিট, ওইটার 12, এটা 13 না, দুইটা, হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ, এটা হলো তোমার, এটা থিওরিটিক্যালের মধ্যেই। এটা তোমার হলো শিল্প মাধ্যম, শিল্পের উপকরণ ও করণ কৌশল। এটার কোর্সের যে নামটা সেটা হলো শিল্প মাধ্যম, শিল্পের উপকরণ ও করণ কৌশল, অর্থাৎ ইংরেজিতে বলছে হলো মিডিয়াম অফ আর্ট, আর্ট ম্যাটেরিয়ালস অ্যান্ড টেকনিক্স। এই হলো তোমাদের তিনটা বিষয় চলে গেল। এই তিনটাই হলো তোমার থিওরিটিক্যাল শেষ। এরপরে আসে তোমাদের হলো প্র্যাকটিক্যাল। এই প্র্যাকটিক্যাল যে পরীক্ষাগুলো তোমরা দিবা, ওই তিনটা কিন্তু থিওরিটিক্যাল জন্য আলাদা হয়ে গেল। এরপরে প্র্যাকটিক্যাল যে পরীক্ষাগুলো দিবা, তার মধ্যে একটা হলো ওই 14, এবারে লেখো 14, 13-র পরে 14। প্রথমে হলো তোমার ড্রয়িং। ড্রয়িংয়ের পরে 15-তে আসো, কোর্স হলো 15। এটা হলো কম্পোজিশন, এটা হলো 15, তাহলে 2টা গেল। আর 16তে লেখা হলো ভাস্কর্য, 16তে লেখা ভাস্কর্য। আর 17তে লেখা হলো কারুশিল্প। কারুশিল্প। আর একটা বিষয় আছে, এটা আমি ক্লাস নেব না, এটা আরেকজন নেবে, একদিনের ক্লাসে বোধহয় হয়ে যাবে। সেটা হলো তোমার এই ইংরেজি একটা শর্ট কোর্স আছে বোধহয়, এখানে নাই। এটা সেকেন্ড সেমিস্টার দিচ্ছে, এটা ফার্স্ট সেমিস্টার নাই। এই কি ক্লিয়ার হয়েছে এখন? তাহলে তোমাদের দেখো যে তোমার থিওরিটিক্যালের জন্য হলো মাত্র 3টার বিষয় পরীক্ষা দিবা না, হ্যাঁ 3টা না 2টা, থিওরিটিক্যালের 3টা। একটা হলো তোমার ইতিহাস, শিল্পের ইতিহাস, আর ওটা বাংলাদেশ চ্যাপ্টার, হ্যাঁ বাংলাদেশ চ্যাপ্টার, বাংলাদেশ শিল্পকলা। আর হলো শিল্প মাধ্যম টাধ্যম উপকরণ যা আছে, এই একটা, এই মূলত 3টা। আর ড্রয়িংয়ের আর জন্যে প্র্যাকটিক্যালের জন্য হলো প্রথম হলো ড্রয়িং, তারপর কম্পোজিশন, ভাস্কর্য, কারুশিল্প। এই হলো তোমাদের এই টোটাল কোর্সের মধ্যে আছে।
এখন যেহেতু আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে সেই বিশ্বশিল্পের ইতিহাসের মধ্যে শিল্পকলা কী, এর উৎপত্তি, এটা আমরা আলোচনা করেছিলাম। তো আলোচনায় এর মধ্যে এখন এখানে থাকার মধ্যে তোমরা 3 জন ছিলে, তাই না? তোমরা 3 জন ছিলে। আমি কিন্তু ওই শিল্পকলা কি এটা আলোচনা করেই আমি কিন্তু চলে গেছিলাম একটা উদাহরণে, যে এটা আবিষ্কার হলো কিভাবে, পাইলো কোথায়, এটা মানে শুরুটা হলো কিভাবে, আসলো কিভাবে, এইটা এটা একটু তোমাদের উদাহরণ দিয়ে বলেছিলাম, এই একটা। আর আরেকটা হলো এর সাথেই জড়িত ছিল ওই, অর্থাৎ এই শিল্পকলা তো ধরছে তোমার হলো সেই প্রাচীন থেকে আমাদের আধুনিক পর্যন্ত যদি আলোচনা করি তাহলে বিশাল ব্যাপার, একদম মডার্ন আর্ট পর্যন্ত, মানে আধুনিক শিল্পকলা পর্যন্ত। শিল্পকলা কি, কিন্তু এখানে বলছে যে শিল্পকলাটা আলোচনা করতে গেলে পরে আমাকে যাইতে হবে প্রাচীনে, যাইতে হবে একদম প্রাচীনে যেতে হবে, যে স্টার্টিংটা কিভাবে হলো, কারা করলো, এরকম। সেইখানেই বলছে যে এই প্রাগৈতিহাসিক কথা বলছে। প্রাগ ঐতিহাসিক মানে হলো মানে ইতিহাস তখনও সৃষ্টি হয় নাই, তারও আগে, তারও আগে হয়েছে, কিন্তু তখন তো ইতিহাস কি জিনিস, বা ইতিহাস লেখা লাগবে, ইতিহাস আমাদের চর্চা করা লাগবে, ইতিহাস আমাদের নোট করে দেবে পরবর্তী বংশধরদের জন্য, এরকম মানসিকতা তো আর ছিল না। এরা যার জীবন ধারণের জন্যে, বেঁচে থাকার জন্যে, তারা আদিম মানুষেরা তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা বেঁচে থাকার জন্য চেষ্টা করছে। ওই চেষ্টার ভিতরেই এমন কিছু কাজ করে গেছে তারা, পরবর্তী যারা বিজ্ঞানী বা গবেষক বা প্রত্নতাত্ত্বিক যারা, এরা পরবর্তীতে সেটাকে আবিষ্কার করছে। তারা তো এই কাজ করে গেছে, এটা তো আমাদের শিল্পকলার মধ্যেই পড়ে, এরকম। আর ওইটারই কিছু আলোচনা আমি আর একটু করতে চাই, যেহেতু তোমাদের 3 জন আসছে, নতুন হলো 2 জন। তো এইভাবে আমাদের এই 2-3টে ক্লাস এইভাবেই যাবে, কারণ আরও নতুন 2-4 জন আসবে, এরকম। আজকে যেমন আরও 2-3 জন নাই, এরকম। আমাদের পরবর্তী যে আলোচনাটা আছে এটা আজকে একটু টাচ দেব সামান্য, আজকে একটু টাচ দেব। সেটা হলো তোমার মিশরীয় সভ্যতার ইতিহাস, এটা টাচ দেব আমি, কিন্তু এখন না, একটু পরে। মিশরীয় সভ্যতার ইতিহাস, এইটা। তো আমরা এখন চলে আসি হলো যে ওই আমাদের আগের আলোচনা, আমরা যেটা আগের ক্লাসে শুরু করেছিলাম। যে দেখো যে হাজার হাজার বছর আগে, তো সমাজবিজ্ঞানীদের কথায় আমরা জানতে পারি, বা যারা এটা নিয়ে গবেষণা করছে, যে মানুষের সৃষ্টি, মানুষ আসলো। এখন বিজ্ঞানীরা এরা বলছে যে আদিম মানুষটাই হলো প্রথম মানুষ, আর ওদিকে আবার ইসলামের থেকে বলছে যে আদম আলাইহিস সালামের থেকে হলো প্রথম মানুষ। এইখানে একটু বিরোধ আছে, মানে একটু বিরোধ আছে। তো যে বিরোধ থাক না কেন, আমরা বিরোধ নিয়ে আলোচনা করব না, আমরা আলোচনা করব হলো যে আমরা কি উদ্দেশ্যে আসছি এখানে। আমরা উদ্দেশ্যে আসছি যে আমাদের এখানে 2টা সেমিস্টার আছে, 2টা সেমিস্টারে আমার পাশ করতে হবে, এবং পাশ করলে ফাইনাল সেমিস্টারে যায় বা ফাইনাল পরীক্ষায় যায়, আমার পাশ করতে হবে, আমার নিয়ে এখান থেকে একটা সার্টিফিকেট দিতে হবে। আমাদের উদ্দেশ্য তো পরিষ্কার। আমাদের উদ্দেশ্য যদি তাই থাকে, তাহলে আমরা কে আগে আসছে আর কে পরে আসছে, আর এটা নিয়ে আমরা কোনো আলোচনা করব না। আমাদের এখানে পড়ানো যা হচ্ছে আমরা সেটা নিয়ে আলোচনা করব। দ্যাট ইজ আমাদের আদিম মানুষ নিয়ে আমরা আলোচনা করব। তো আদিম মানুষ নিয়ে আলোচনা করতে গেলেই দেখা যায় যে কম্পিউটার প্লাস তোমার তার ডিএনএ
তারপর তার কঙ্কাল বিভিন্ন জায়গায় যা আবিষ্কার হয়েছে, যা পাওয়া গেছে পরবর্তী আধুনিক যুগে এসে, সেটা নিয়ে গবেষণা করেই কিন্তু এই বইগুলো লেখা হয়েছে বা এইগুলো পাওয়া গেছে। এই বইগুলো পাওয়া গেছে। তো এখন দেখা যাচ্ছে যে ওখান থেকে কি পাওয়া গেছে, যে দেখা গেছে কি যে তার স্কেলেটনটা, যে কঙ্কালটা, এই কঙ্কালটা সাধারণ আমাদের মানুষের মতো না, একটু লম্বা, একটু থেতলা, নাক চ্যাপটা, এইরকম, মানে এই মুখের গঠনটা এইরকম, এবং বিশাল আকৃতির স্কেলেটন মাথাটা, আর কঙ্কালটাও এরকম বিশাল আকৃতির, হাত পাগুলো সব বিশাল আকৃতির, এরকম ভাবে পাওয়া গেছে। তো এইগুলো যখন আবিষ্কার করছে তখনই তারা ধারণা করছে যে এই আমাদের সভ্যতার আগে একটা আদিম সভ্যতা ছিল। তো আদিম সভ্যতা ছিল যখন, তখনকার মানুষ কীরকম ছিল সেটা আবার গবেষণা করে বের করছে। তাহলে একটা আকৃতি বের করছে যে মানুষগুলো এইরকম ছিল। সেই ছবিও কিন্তু পাওয়া যায়, বইতে পাওয়া যায়, যে মানুষগুলো এরকম আকৃতির ছিল এবং তারা এককভাবে বাস করতে পারে নাই, সব দলবদ্ধভাবে বাস করছে। কি কারণটা ছিল, কি কেন দলবদ্ধভাবে বাস করলো? এই যে অনেকটা এর মতো কাক, চড়ুই পাখি বা তোমার এই যে বাবুই পাখি, এরা যেমন দলবদ্ধভাবে থাকে এক জায়গায়, এরকম হাঁস। তো এটা দলবদ্ধভাবে থাকার একটাই উদ্দেশ্য ছিল যে বড় বড় বিশাল আকৃতির, মানে তাদের থেকেও 4 গুণ বড়, এত বড় বড় প্রাণীর হাত থেকে বাঁচার জন্য। শুধুমাত্র গাছে উঠেই থাকতে পারে নাই, শুধুমাত্র গুহার ভিতরে ঢুকেই থাকতে পারে নাই, কিন্তু এই প্রাণীর হাত থেকে ওরা বাঁচতে পারে নাই, অনেককেই মেরে ফেলছে এরকম। আবার কি হয়েছে, তোমার ধরো তোমার বিভিন্ন ফলমূল আর এই পশুর খাদ্য, এটাই ছিল তাদের মূল জিনিস। আর তারা ওই গাছের পাতা আর হলো তোমার পশুর চামড়া, এটাই তারা পরে থাকতো, এরকম পরিধানের বস্তু ছিল এইটাই। তো আমি কিন্তু প্রাগৈতিহাসিক নিয়ে আলোচনা করছি। এই তারপরে আমরা আসি যে শিল্প আসলো কিভাবে, কিন্তু এখানে প্রশ্নটা কিন্তু আগে দেওয়া আছে যে শিল্পকলা। তো এই আদিম শিল্পকলা আসছে দেখেই আমরা কিন্তু শিল্পকলা কি আমরা প্রশ্নটা করতে পারছি, নাহলে আমরা উত্তরটা পাবো না। তো এখন এরা কি করছে, জীবন ধারণের জন্য ওই পশু পাখি শিকার করতে গেছে, অনেক মারা গেছে। আবার ঠিকই পশু একটারে মারতে পারছে, একটা পশুকে হয়তো 1 মাস 1.5 মাস ধরে খাইছে। কারণ হলো কি, অত বড়, যেমন ধরো আমরা যদি একটা তিমি মাছ যদি আমরা পাই, আমরা একটা ফ্যামিলিতে একটা তিমি মাছ পাইলাম খাওয়ার জন্য, তা আমরা কয় মাস লাগবে খাইতে? অনেকটা এরকম। তো এখন তোমার হলো ওই এই যে ওদের লাইফটা শুরু হলো ওখান থেকে এইভাবে, তার জন্যে ওরা দেখলো যে পশু আসছে, ধেয়ে আসছে, ওরা দৌড়াচ্ছে, ওরা ইট পাটকেল মারা শুরু করলো। ওই ইট পাটকেল মারা শুরু করলে তো হচ্ছে না, পশুর গায়ে লাগে তো কিছুই হবে না, এরকম। তার ভিতর থেকেই কোনো পাথরগুলো যেটা চোক্কা ছিল, সেইটা ওর গায়ে লাগে রক্তে হয়ে গেছে। তো প্রথম দিকে তোমার এই ধরনের পাথরগুলো ওরা ব্যবহার করতো, যেটা একটু চোক্কা আছে, যেটা একটু চোক্কা আছে, তো সেই ধরনের পাথরগুলো ওরা জড়ো করে রাখতো, সেইগুলো নিয়ে বেরোতো, সেইগুলো দিয়ে ঢেলে মার। তো অনেক পরিশ্রম করে যেটা আহত হয়েছে, হয়তো দেখা গেল তারপর পরে আর মারতে পারে নাই, পরের দিন আবার ওইটাকে আবার অ্যাটাক করছে, এইভাবে করে দেখা যায় 2-3 দিন ধরে একটাকে মারছে, এইরকম। তো আগে যেমন ওইরকম পশু ছিল প্রচুর, মানে কয়েক গুণ বেশি, কিন্তু আদিম মানুষ ছিল তো কম, জায়গা বিশেষে কিছু আদিম মানুষ পাওয়া গেছে এরকম। ইতিহাস বলছে তোমার ফ্রান্সে প্রথম, তারপর তোমার যে গুহা পাওয়া গেছে আলতামেরা গুহা, তারপরে লাস্কো গুহা,
এই এরকম কিছু গুহা আছে যেগুলোতে প্রথম এরা আবিষ্কার করে। তো তখনই তারা দেখে যে এরকম আদিম মানুষ সেই সময় ছিল এবং তাদের এইভাবে তারা বাস করতো এবং এইভাবে তারা জীবন ধারণ করতো। তো কালকে ওই দিনের আলোচনায় আমি বলছিলাম যেটা, সেটা আমি রিপিট করছি যে ওরা ওই একটা পর্যায়ে যারা ওরা বেশ কিছু জিনিস আবিষ্কার করে ফেলে, বেশ কিছু জিনিস। এটা অনেক টাইমের ব্যাপার, সময়ের ব্যাপার, অনেক লেংদি, বছর পর বছর আবিষ্কার করে ফেলে। আবিষ্কার করাতে কি হয়, ওই যে সভ্যতা আগাইতে থাকে। তার মধ্যে চুক্কা চুক্কা পাথর, আবার এই পাথর কিভাবে লাঠির সাথে বেঁধে তোমার গাছের ডালের সাথে ওই লতা লাগায় নিয়ে তারপর এটা তীর বানানো যায়, এটা ওটা আবিষ্কার করে ফেলে। এবং এইটা দিয়ে মারলে পরে দেখা যায় কি যে একদম ওর বডি ভিতরে ঢুকে যাচ্ছে, পশু তাড়াতাড়ি আহত হচ্ছে, তাড়াতাড়ি মারা যাচ্ছে বা পড়ে যাচ্ছে। তো এই একটা। আর একটা আবিষ্কার করলো, ধরো এটা একটা আবিষ্কার, ভালো একটা আবিষ্কার, পশু মারার ক্ষেত্রে ওদের খাবারটা সহজ হয়ে গেল। আর একটা আবিষ্কার করলো ওরা, সেটা হলো যে ওরা কিন্তু ওই ইয়ের মতো, তোমার ওই কি বলে জেব্রার মতো তোমার পা ছড়াই দিয়ে বা বানরের মতো আমু দিয়ে ওই পানি চুষে খাইত। যেখানে যেখানে পানি জমে গেছে বাই করছে এই পানিটা চুষে খাইত, এরকম হাত ঠেকায় নিয়ে হরিণের মতো এরকম। এরকম খাইতে গিয়ে কতটা হয়তো কুমিরের মধ্যে পড়ে গেছে, কতটা মারা গেছে, কতটা আটকে গেছে, বড় মাছেও হয়তো নিয়ে গেছে এরকম। তো তখন তো তোমার ডাইনোসর ছিল, ডাইনোসরের আঘাতেও তো কত শেষ হয়ে গেছে। মানে ডাইনোসর যদি অনেক পরে আসে, আমরা করছি আরও অনেক আগের কথা, যেন স্টার্টিংটা। আরও আবিষ্কারটা করলো কি, ওই যে পানিটা ওরা ভেবে খাচ্ছে, এক মানুষ তো ভেরিয়েশন হয়। তো একজন আবার করছে কি যে ওই আধা শুকনা কাদা মাটি নিয়ে একদম এরকম ধরে নিয়ে নিচে নিচে হাত দিয়ে ওই পানি সহ নিয়ে চলে আসে। পানি সহ নিয়ে চলে আসাতে গিয়েছে, ওইটা রেখে দিয়েছে, আস্তে আস্তে ওটা শুকায় গেছে। এখন দেখা যায় পানিটা তো আর যায় না, ওইখান থেকে একটু পানি খায়, পানি খাইতে খাইতে পড়ে গেল। এখন ওইটা শুকায় গেলে পরে ওটা কী হলো, একটা পাত্র হয়ে গেল। এখন ওরা চিন্তা করলো যে ওদের প্রত্যেকের গ্রুপেই একটা সর্দার থাকে, সর্দারের কথা অনুযায়ী চলে করে। তো এখন বললো যে এটা তোমরা নিয়ে আসো, ওই মাটি ওইরকম করে নিয়ে বানায় নিয়ে আসো, নিয়ে আরো সুন্দর করে বানাও এরকম। এই বানাতে বানাতে ওই পাত্র আবিষ্কার এটা হয়ে গেল। তখন পানি ধরে নিয়ে এসে এই পাত্রে ভরে রাখে, বিশাল বিশাল পাত্র তৈরি করলো আর পানি ধরে রাখে করলো, যে ওরা যেখানে বাস করে গুহার ভিতরে, এখানে যেন পানি খাইতে পারে। তাহলে এটা একটা বিরাট আবিষ্কার। এই হলো একটা। এরপর ওরা আবিষ্কার করলো হলো ওদের ধর্মীয় বিশ্বাস যেটা ওদের মধ্যে চলে আসে, যে এটা ছিল না কিন্তু ওদের চলে আসে। এই চলে আসার আবার একটা কাহিনী আছে। সে কাহিনীটা হলো, ধরো একটা পশু যে ওদের 4 গুণ বড় বা 10 গুণ বড়, এত বড়, মানে অনেকটা তুলনা দিতে গেলে পরে তো দেওয়া লাগে যে তেলাপোকার সাথে হাতির তুলনা দেওয়া লাগে এইরকম। তো এখন ওরা তো ওদের সাথে পারছে না। তো একটা পশুকে সারাদিন ধরে তোমার আঘাত করছে পারছে না। হঠাৎ করে সেটা ধরো একটা হরিণ, সেই রকম সাইজের সেরকম হরিণ, মাথায় শিং টিং আছে, সেটা জঙ্গলের মধ্যে লতা পাতার মধ্যে আটকে গেছে, লতা পাতায় দিয়ে পেঁচায় টেঁচায় দিয়ে আটকে গেছে। পরবর্তীতে ওরা মারতে পারছে। মেরে যখন নিয়ে আসছে তখন সর্দার বলছে, এটা কি আমরা মারছি? তখন ওরা সব বলে যে না, আমরা তো মারি নেই। তা কে মারলো? আমরা তো আঘাত করছি, তো মরে নাই, তো চলে যাইত। এই জঙ্গল যদি না আটকায় দিত তাহলে আমরা এটা মারতে পারতাম না, ধরতে পারতাম না। তখন কী করো, চারদিকে জঙ্গলের ব্যারিকেড দাও, এই টোটাল জঙ্গলটারে ব্যারিকেড দাও। হয়তো দেখা গেল কি যে এই আমাদের ফরিদপুরের এই ধরো নতুন বাস স্ট্যান্ডের টোটাল এরিয়াটা নিয়ে এই বিশাল জঙ্গল, এই জঙ্গলটা টোটালটাই ওরা ব্যারিকেড দিত, মানে অর্থাৎ তোমার লাঠি গেড়ে সীমানা ঠিক করলো।
সীমানা ঠিক করলো যে এই জঙ্গলটা আমাদেরকে বিশাল আকারের হেল্প করছে, যা কিনা আমরা পারতাম না, এইটা হেল্প করছে। তা আমরা কি করব, আমরা যখন শিকারে বেরোবো তা আমরা যেন এটার চারপাশ দিয়ে আমরা ঘুরতে পারি, নাচতে পারি, বা এটার উপাসনা করতে পারি, যে এই জন্য ওর কাছে চাইতে পারি, এই জন্য আমাদের খাবারটা আবার ওইরকমভাবে হেল্প করে দেয়। এই যেটা ধর্মীয় বিশ্বাস একটা আসলো। আর একটা আসলো পাহাড়, আর একটা আসলো গাছ। তারপরে পাহাড় থেকে কি হলো, পাহাড় থেকে তোমার পশু ধরে ধরেতে পাহাড় থেকে পড়ে গেছে, পাথরের পাহাড় পড়ে যায়, নিচে পাথর, মারা গেছে। তখন ওরা বললো যে আমরা পারলাম না, কিন্তু এই পাহাড় এই আমাকে হেল্প করলো ওই পশু মারাতে। একটা গাছ, এই গাছটা আমাকে হেল্প করলো ওই পশু আটকাইতে, পশু ধরাইতে, এইরকম। তো এইভাবে করে করেই ওদের ধর্মীয় বিশ্বাসটা চলে আসলো, যেটাকে আমরা অনেকটা কুসংস্কারও বলতে পারি। কারণ এটা তো আমরা তো জানি, আধুনিক মানুষ আমরা তো জানি যে একটা গাছ তো আর একটা পশু মারতে পারে না, এটা পাহাড় তো আর একটা পশু মারতে পারে না। যাই হোক, তো ওরা এদের মধ্যে ধর্মীয় বিশ্বাসটা এইভাবে চলে আসলো। পরবর্তী যখন ওরা দেখলো যে পশুর চামড়া দিয়ে শব্দ হয়, পশুর চামড়া যা শুকায় রাখছে একটা জায়গায় দিয়ে রাখছে, সেখানে যখন ধরতে গেছে, নিতে গেছে, ঢাং ঢাং করে শব্দ হচ্ছে, বা শব্দ তো সাংঘাতিক, এই শব্দটা আমাদের কাজে লাগবে, এই শব্দের একটা ব্যবহার করো। তো এইরকম শব্দ করলে পরে সব বাইরে আসবে, এইরকম শব্দ করলে পরে সব ভয় ঢুকে পড়বে, এইরকম। তখন ওই যে ঢোলের আবিষ্কারটা করলো, মানে চারদিকে এরকম বানায় নিয়ে সন্ন্যাস করলো, এটা একটা আবিষ্কারের আগে এটা হলো। তারপরে তোমার তীর ধনুক তো বললাম, ওটা তো করছেই। আর এরপরে শিল্পকলা আসলো থেকে, এইটা হলো লাস্ট আসলো। আমাদের তো জীবন ধারণ তো হলেই, ও ফল, ফল প্রচুর তো ফল, জঙ্গল ভরা ফল, নানা রকম ফল, ফল খাইছে আর কত খাবে, কিছু নিয়ে এসে যখন যেখানে থাকে সেখানে খাইছে, সেখানে বীজ পড়ছে, সেখানে সেই গাছ হয়েছে। তখন দেখছে যে এই গাছ, যে এই ফল আমরা জঙ্গলে খাইছি, কত তো কষ্ট করে দূরে, এটা এখানেই হয়েছে, তাহলে এখানে পাকলে পরে এখানেই খাও। এই ধরনের যত ফল আছে ওই হাতের কাছে রাখছে। এর একটা আরটা করছে কি, মাতৃ পশু, যেটা মাতৃ পশুগুলা ওরা মারার পরে, মাতৃ পশুগুলো ওরা মারার পরে দেখছে যে ভিতরে আরেকটা বাচ্চা এইরকম। তখন করছে কি, ওই মাতৃ পশুগুলো ওরা মারে নাই, ওরা ধরে নিয়ে এসে রেখে দিয়েছে। পরবর্তীতে তার বাচ্চা হয়েছে, এবং পরবর্তী দেখছে যে বাচ্চাটা ওই মায়ের দুধ খায়, এইভাবে ওরা দুধটাও পেয়ে গেল। এইভাবে করে ওরা আস্তে আস্তে আগায় গেল।